হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমান সাকিব। সবাইকে ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের সিনেমাগুলো নিয়ে একটু আলোচনা। প্রথমে যে সিনেমাটাকে বেছে নিয়েছি সেটি হচ্ছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা দাগি। শিহাব শাহীন একজন পরীক্ষিত পরিচালক এবং অনেক বছর পর তিনি সিনেমাতে ব্যাক করছেন। ছবি দিলে মনে পর প্রায় 10 বছর পর তিনি সিনেমাতে এলেন। দাগি সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনাইয়া বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু এবং আরো অনেকে। সিনেমার গল্পে একটু চলে যাই। একজন দাগী আসামি দীর্ঘদিন জেলে থাকার পর তিনি যখন জেল থেকে বের হন, তখন সমাজ, পরিবার, দেশ এবং তার বন্ধু বান্ধব প্রত্যেকে তার সাথে কেমন আচরণ করেন, তিনি যে শাস্তি ভোগ করেছেন ইতিমধ্যে, এরপরেও তার ভোগ করার মতো অন্য শাস্তি আছে কিনা, সমাজের যে শাস্তি এখন তার জন্য বাকি আছে, সেই শাস্তি তাকে কতদিন ভোগ করতে হবে, কতদিন তাকে প্রমাণ করতে হবে যে তিনি আসলে যে অপরাধ করেছেন তার শাস্তি তিনি পেয়েছেন, তা নিয়ে গিয়েছে দাগির গল্প। এবং আমরা একজন দাগী আসামিকে আসলে সহজে মেনে নিতে পারি কিনা, তাকে প্রত্যাবর্তনের সুযোগটা সহজে করে দিতে পারি কিনা, তা নিয়ে দাগি গিয়েছে। এবং এই গল্পটা খুবই রিলেটেবল এবং মোটা দাগে বলতে গেলে এটি দাগি সিনেমার গল্প। প্রথমেই চলে আসে এই সিনেমা কি কি আমার কাছে ভালো লেগেছে। এই সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং তার চেয়েও ভালো লেগেছে গল্প বলার যে ধরন, অর্থাৎ দ্য ওয়ে দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড, অর্থাৎ স্টোরি টেলিং। শিহাব শাহীন আমার কাছে মনে হয় দিন দিন অনেক বেশি পোক্ত একজন পরিচালক হচ্ছেন। ওটিটিতে তিনি তো একের পর এক সফল কাজ দিয়েই যাচ্ছেন। তবে এই সিনেমাতে আমার কাছে মনে হয় তিনি তার ওটিটির কাজগুলোর চেয়েও বেশি নিজেকে ছাড়িয়ে গেছেন এবং সেটা দিন দিন অব্যাহত আছেন। দাগি আনডাউটেডলি তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক এবং এটা নিঃসন্দেহে বলতেই হয়। এরপরে ভালো লেগেছে সিনেমাতে যারা পাত্রপাত্রী অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয়। আফরান নিশোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সিনেমাতে তার পারফরমেন্স নিয়ে নতুন করে বলতে হবে। তিনি সবসময় বলেন যে তিনি নাকি হুমায়ুন ফরিদিকে তার আদর্শ মানেন, গুরু মানেন। হুমায়ুন ফরিদি যদি আজকে বেঁচে থাকতেন, আমি বিশ্বাস করি দাগির পারফরমেন্স দেখার পর তিনি আফরান নিশোকে এসে জড়িয়ে পড়তেন, কনফার্ম। তমা মির্জা খুবই ভালো করেছেন। তমা মির্জার কথা আলাদা করে বলতে চাই, তিনি খুব চমৎকার পারফরমেন্স করেছে এই সিনেমায়। লাস্ট আমরা তাকে দেখেছিলাম রায়হান রাফি সুরঙ্গ সিনেমায়, যেখানে তিনি নিশোর সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন। আমার কাছে সুরঙ্গের চেয়েও এই সিনেমাতে তার পারফরমেন্স অনেক অনেক বেটার লেগেছে এবং অনেক বেশি ভালো লেগেছে। তমা মির্জা অনেক বছর ধরে কাজ করছেন এবং শুরুর দিকে তিনি যখন কাজ করতেন নদী জোন সিনেমা বলি, গ্রাস সিনেমা বলি বা ইফতিজিন সিনেমা, সেখানে এক ধরনের তমা মির্জাকে আমরা দেখতাম। তবে এখন যে তমা মির্জাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং তার অভিনয় আগের চেয়ে অনেক বেশি ভালো। জেরিন ক্যারেক্টারটা তিনি খুব আপন করে নিয়েছিলেন এবং এই ক্যারেক্টারের মধ্যে অনেক ধরনের শেড রয়েছে। সে একজন প্রেমিকা, সে চায় যে তার প্রেমিক পুরুষের সাথে তিনি ভালো করে থাকবেন, একটা সুখের সংসার হবে, সেখানে টাকা পয়সা যে খুব মুখ্য ব্যাপার হবে সেটা না, তবে প্রিয় মানুষটাকে পাওয়াটা তার জন্য মুখ্য ব্যাপার, যেটা হয়তো তার কপালে সেভাবে ছিল না। কিন্তু তারপরও তিনি যেভাবে এই ক্যারেক্টারটাকে মোল্ড করে নিয়েছেন এবং তার যে হতাশার জায়গাটুকু তিনি যে শেষ পর্যন্ত চেষ্টা করেন, এবং এটা যে বাংলাদেশের মফস্বলে যেসব প্রেমিকারা রয়েছে তাদের যে জীবনের একটা প্রতিচ্ছবি, সেটা আপনি তমা মির্জার অভিনয়ের মাধ্যমে দেখতে পাবেন। তার একটা ডায়লগ আছে এই সিনেমাতে, যেটা শোনার পরে এবং পর্দায় দেখার পরে আমার তার জন্য, ওই ক্যারেক্টারটার জন্য আসলে খুব ফিল হয়। তিনি নিশানকে, অর্থাৎ আফরান নিশোকে প্রশ্ন করেন, নিশান তুমি আমাকে আমার মতো করে কেন ভালোবাসবে না? এই সংলাপটা আমার খুবই ভালো লেগেছে এবং এই সিনেমার অন্যতম আরেকটা শক্তিশালী জায়গা হচ্ছে সিনেমার সংলাপ। আমরা যে আসামিকে আসামির দৃষ্টিতেই দেখি, এমনকি সে তার পাপের শাস্তি ভোগ করে আসার পরও আমরা যে মনে করি সে আসলে মানুষ না, সমাজের বেশিরভাগ মানুষের দৃষ্টিভঙ্গি যে আসলে এইরকম, সেটা একটি ডায়লগের মাধ্যমে শিহাব শাহীন খুব সুন্দর করে দেখিয়েছে। আফরান নিশোকে দেখে একজন মানুষ বলেন যে, আচ্ছা আপনি নিশান ভাই না? ও আপনি তো দেখতে মানুষের মতোই। আপাত দৃষ্টিতে খুবই নিরীহ একটা সংলাপ, কিন্তু এই সংলাপটা দর্শকের মনে এমন ভাবে নাড়া দেয়, এমন ভাবে প্রশ্নবিদ্ধ করে যে আপনারা আসলে আসামিকে মানুষের দৃষ্টিতে দেখেন না, সে তার পাপের শাস্তি ভোগ করে আসার পরও। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো এই ব্যাপার স্যাপারগুলো দাগিকে অন্যান্য যে কোনো সিনেমা থেকে আলাদা করে। তবে আমার জন্য এই সিনেমাতে সবচেয়ে সারপ্রাইজিং যিনি, তিনি হচ্ছেন সুনাইয়া বিনতে কামাল। তিনি একটি বোবা নারী চরিত্রে অভিনয় করেছেন এবং সেখানে তিনি যে অ্যাক্টিংটা করেছেন তার চোখ দিয়ে, তার চোখের দৃষ্টি দিয়ে, এটা আসলে আনবিলিভেবল এবং খুবই চমৎকার। আফরান নিশোর সাথে তার ছোট্ট একটা প্রেমের সম্পর্কের সিন আছে আরকি, একটা দেখানো হয় এবং সেটা যেভাবে বিল্ড আপ করা হয়েছে, সেটার পরিণতি বা সেটার যে খুনসুটি খুব সংক্ষেপে দেখানো হয়েছে, খুবই ছোট একটা সময় দেখানো হচ্ছে, কিন্তু সেটা আপনার অন্তরে গেঁথে থাকবে আমার কাছে মনে হয়। এছাড়াও বলতে চাই সিনেমাতে মিউজিকের কাজ ছিল যথাযথ এবং খুব পরিমিত। ইদানিংকার বাংলা সিনেমায় যে একটা সমস্যা দেখা যায় যে মিউজিক কোথাও খুব লাউড হয়ে যায়, খুব কম হয়ে যায় অনেক জায়গায়, আবার অনেক সময় দেখা যায় মিউজিক একটানা চলছে, কোনো অ্যাম্বিয়েন্স সাউন্ড পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সিনেমাতে সেটার ব্যতিক্রম দেখা গিয়েছে, খুব সুদিং একটা মিউজিক। এবং অনেক জায়গায় মিউজিক নেই, ওখানে মিউজিক আসলে দরকারও নেই, ওখানে অ্যাম্বিয়েন্স সাউন্ড, যেমন রিক্সার টুংটাং, বেলের টুংটাং, পাখির আওয়াজ শোনা যাচ্ছে বা আশেপাশের লোকজনের টুকটাক কথা বলা শুরু হয়ে যাচ্ছে, যেটা এই সিনেমাকে আরো বেশি রিয়েলিস্টিক করেছে এবং আরো বেশি সুন্দর করেছে, গ্রাউন্ডেড রেখেছে। এছাড়াও বলতে চাই যে সিনেমার যে আয়োজনটা খুব ছোট পরিসরে করানো হয়েছে, তবে গল্পটাকে খুব টাইট রাখা হয়েছে।
সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর এইসব এলাকা, ঢাকার কিছু অংশে এটা শুট করা হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে ওইসব জায়গার জন্যই গল্পটা নির্মিত এবং সেই জায়গাটা খুব ভালো মতো ব্যবহৃত হয়েছে। সিনেমার গানগুলো আমার খুব ভালো লেগেছে। একটুখানি মন যে গানটা আপনারা দেখেছেন, যেটা তাহসান গেয়েছেন, সেই গানটা অলরেডি যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সাদাত হোসেনের লেখা গান। এই গানটা খুব ভালো লেগেছে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে আরেকটা গান খুব আন্ডাররেটেড লেগেছে, যেটা এখনো রিলিজ পায়নি। সেটা হচ্ছে গিয়ে জেফারের একটি গান এবং সেই গানটার প্লেসমেন্টটা খুব সুন্দর, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও ট্রেলারে আপনি একটা গানের কিছু অংশ বেশি দেখেছেন, ছুঁয়ে যায়, এই গানটাও খুব সুন্দর। সিনেমাতে অন্যান্য যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যথাযথ এবং খুব পারফেক্ট অভিনয় করেছেন, পারফেক্ট কাস্টিং। গাজী ডাকাত বলি, রাশেদ মামুন অপু বলি, খুবই সুন্দর কাজ করেছেন। ইভেন মুনিরা মিত্র কাজও খুব ভালো। তবে শহীদুজ্জামান সেলিম খুব বিশেষ একটা ক্যারেক্টার করেছেন এবং তাকে হিন্দি অ্যাকসেন্ট দেওয়া হয়েছে এবং সেই জায়গাটা তিনি খুব ভালো করে করেছেন। হিন্দি অ্যাকসেন্ট খুব ভালো করে তিনি করেছেন। একজন কবিকে খুব ভালো ট্রিবিউট দেওয়া হয়েছে এই সিনেমায় এবং তিনি হচ্ছেন মির্জা গালিব। তার যে শায়েরি সেগুলোকে এত সুন্দর করে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং সেটা নিশো যেভাবে আবৃত্তি করেছে, শহীদুজ্জামান সেলিম যেভাবে আবৃত্তি করেছে, সেগুলোকে খুব ভালো লেগেছে। এই সিনেমার সবচেয়ে চমৎকার যে জায়গাটা, সিনেমার বিল্ড আপ, সিনেমার ফার্স্ট হাফে সিনেমার বিল্ড আপ এবং সিনেমার বিল্ড আপটা যত ভালো হয়, অর্থাৎ একটি বিল্ডিং এর ফাউন্ডেশন যত ভালো হয়, বিল্ডিং এর উপর অংশ কিন্তু তত ভালো হয় এবং এই ফাউন্ডেশনটা শিহাব শাহীন খুবই ভালো করেছে। ড্রামার বিল্ড আপ যে এত দারুণ হতে পারে, যারা ড্রামা সিনেমা দেখেন বা পছন্দ করেন তারা জানেন যে ড্রামার বিল্ড আপ আসলে খুবই কঠিন। এই কঠিন জায়গাটা শিহাব শাহীন আসলে এত চমৎকার ভাবে উতরে গিয়েছেন যে সেকেন্ড হাফ দেখার জন্য আপনার আগ্রহটা অনেক বেশি বাড়বে। এই জায়গাটায় সিনেমাটা আমার কাছে মনে হয় খুবই ভালো করেছে এবং সিনেমার আরেকটা যেটা ব্যাপার, অনেক কিছু আপনি ভাববেন যে আচ্ছা এটা তো এরকম হবে টিপিক্যাল বাংলা সিনেমার মতো, কিন্তু সেটা সেভাবে না হয়ে পরবর্তীতে অন্য এক জায়গায় টার্ন করে এবং সেটা অনেকের কাছে চমক জাগাবে আমার কাছে মনে হয়। আচ্ছা, ভালোর কথা তো বললামই। আফরান নিশোকে নিয়ে শুধু কথা বলতে ইচ্ছা করছে। আফরান নিশোকে আমরা কম দেখিনি। তিনি নাটকে তো অনেক বছর ধরে কাজ করেছেন, সুরঙ্গে তিনি দেখিয়েছেন তিনি আসলে কি করতে পারেন, কিন্তু দাগিতে আমার কাছে মনে হয় যে তিনি আসলে বিস্ট মুডে ছিলেন। মানে একটা মানুষের জেল থেকে বের হওয়ার পরে, 14 বছর জেল খেটে বের হওয়ার পরে তিনি যেভাবে বিল্ডিং এর দিকে তাকাচ্ছেন, তার যে আক্ষেপ, তার যে অনুশোচনা বোধ, তার যে অপরাধ বোধ, তার বিগত প্রেমের প্রতি তার যে এখনো যে একটা হাহাকার, তমা মির্জাকে দেখার পরেও তার যে আবার বিগত প্রেমের কথা যেভাবে মনে পড়ে যায়, তার অন্তরে যে একটা প্রেমের ভাব এখনো আছে। অন্ধকার টানেলের শেষ প্রান্তে তিনি যে একটা কিছু লক্ষ্য খুঁজে বের করতে চান, কারণ তার বাবা তাকে বলেছিলেন মানুষের জীবনে একটা লক্ষ্য লাগে নিশান, এবং সেই লক্ষ্যের পথে তিনি যেভাবে এগিয়ে যান, সেই লক্ষ্যের জন্য তিনি যেভাবে অনেক স্যাক্রিফাইস করেন, সেটা মুগ্ধ হয়ে দেখার মতো। তিনি আসলে অভিনয় করেননি, তিনি ক্যারেক্টার হয়ে গিয়েছিলেন, তিনি নিশান হয়ে গিয়েছিলেন। এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতো এবং বাংলাদেশে যারা অভিনয় করেন তারা দাগি অন্তত এই জন্য দেখবে যে কিভাবে ক্যারেক্টার ধরে ফেলতে হয়, ক্যারেক্টার পোর্ট্রে করতে হয়। আফরান নিশোর আসলে কিছু বলার নেই, দানবের কোনো বিনাশ নাই। সমালোচনা যদি করতে চাই খুব একটা পয়েন্ট নেই, তারপরে যদি বলতে চাই সেকেন্ড হাফে গতিটা হালকা একটু কমে যায়, সেটা এমন কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়নি। তবে যারা সারাক্ষণ খুব গতি চান, সারাক্ষণ খুব হাই অকটেন কিছু চান, এই সিনেমাটা কিন্তু তাদের জন্য না আমার কাছে মনে হয়। তবে তারপর আমি বলবো যে যারা পিওর ড্রামা দেখতে চান তাদের জন্য। একটি দৃশ্যে আফরান নিশো একটি ব্রিজ থেকে লাফ দেন, সেই দৃশ্যটা একটু চিপ ওয়েতে শুট করা। আমি বুঝতে পারি হয়তো বাজেট একটু সেখানে একটু হয়তো কমতির কারণে হতেই পারে, তবে সেটা এমন কোনো ব্যাপার না। এটা শুধুমাত্র বলতে হয় বলে বলছি। বা দাগি আসলে এত ভালো লেগেছে আমার কাছে, আমি এখানে নেগেটিভ তেমন কিছুই পাইনি আসলে। এবং আমি রেকমেন্ড করবো প্রত্যেককে এই সিনেমা দেখার জন্য, কারণ এটা আমাদের গল্প, আমাদের দেশীয় গল্প, আমাদের খুব জরুরি একটা গল্প। একটা মানুষের প্রত্যাবর্তনের জন্য আমাদের সুযোগ দেওয়া উচিত, কিন্তু সেই সুযোগটা আমরা দেই কিনা, সমাজ দেয় কিনা, এই কথাবার্তাগুলো, এই প্রশ্নটা রেজ করা খুবই দরকার। আলাদা করে বলতে চাই দাগের সিনেমাটোগ্রাফি নিয়ে, এবং শুভঙ্কর ধর কাজ করেছেন, কামরুল ইসলাম শুভ কাজ করেছেন, আমি যতদূর জানি দুজনই খুবই ভালো কাজ করেছেন। তবে ক্লোজ শট বা মিড শট একটু বেশি হয়ে গেছে। শিহাব শাহীনের কাছে আমি অনেক বেশি অনেক সময় লং শট দেখতে পারি, সিনেমাতে লং শট বা একটু ওয়াইড শট ডিমান্ডও করে, সেই জায়গাটা কিন্তু একটু কম লেগেছে এবং সেটা আমি হয়তো আরেকটু আশা করেছিলাম। তবে সেটা খুব একটা সমস্যা মনে হয়নি, কারণ গল্পের জোরটা বা স্ক্রিপ্টটা বা চিত্রনাট্যের জোরটা এত ছিল, আসলে সেদিকে চোখ করার সময় পাইনি। আরেকটা ব্যাপার বলতে চাই, কালার, সাউন্ড, মিউজিক সব দিক থেকে আসলে খুবই মানে পলিশড একটা কাজ, এবং গল্প যেরকম ডিমান্ড করে ঠিক সেই ধরনের টেকনিক্যালি এটা খুবই সাউন্ড একটা কাজ, এবং এটা না বললেই না। এবং বোঝা যায় যে প্রি প্রোডাকশনটা খুব ভালো থাকার কারণে এই সুন্দর ওয়েতে কাজটা করা সম্ভব হয়েছে। আমি জানি না তাকে কখনো কোনো সিকোয়েল আসবে কিনা, তবে যদি আসে সিকোয়েল বা প্রিকোয়েল, এবং সেটা যদি জেলের ভেতরে গল্প নিয়ে হয়, আমি খুব আগ্রহী হব এবং আমার বিশ্বাস সেই গল্পটা সবচেয়ে ভালো বলতে পারবেন শিহাব শাহীন। যারা পিওর ড্রামা পছন্দ করেন তাদের জন্য সিনেমা। আর যারা অনেক হাই অকটেন কিছু দেখতে চান, যারা মনে করেন যে নায়ককে সবসময় হিরোইক একটা জায়গা দিতে হবে, যেটা দাগিতে দেওয়ার সুযোগ ছিল কিন্তু শিহাব শাহীন সে লোকটা সামলেছেন, তাদের জন্য হয়তো দাগি না। তারপর আমি আশা করবো নিজের দেশের গল্প দেখতে চাইলে আপনি দাগি দেখেন। দাগি আপনাকে ইমপ্রেস করবে অবশ্যই, দাগি আপনার মনে দাগ কেটে যাবে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা জানেন? আপনারা যারা জানেন না তাদের বলতে পারি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।